নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসি অর্ক। আজকে আমরা চলে এসেছি সিনে লোচনার 12 নম্বর এপিসোড নিয়ে। প্রথমে আপনাদের আগের এপিসোডের জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন ঋতুপর্ণ ঘোষের এপিসোডটা নিয়ে। আমি আর দেবজ্যোতি যে পডকাস্টটা করেছিলাম সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর একটা জিনিসও আপনাদের বলে রাখি যে আমি আগের এপিসোডে আমরা দুটো ছবি মিস করে গেছি। একটা হচ্ছে অন্তর্মহল আর একটা হচ্ছে রেইনকোট। এই দুটো ছবি নিয়ে আমাদের আলোচনা করা বাকি রয়ে গেছিল, কিন্তু রেইনকোট আমার পার্সোনালি প্রচণ্ড প্রিয় ছবি এবং সেই ছবিতে যে নায়ক নায়িকার মধ্যে যে ব্যান্টারটা হয় সেটা আমার খুব প্রিয়। তো সেটা নিয়ে আলোচনাটা না করা একটা পাপের সমকক্ষ অবশ্যই, কিন্তু যাই হোক, তো সেটা তো হয়ে গেছে আগের এপিসোডে। তো এই এপিসোডে আমরা কি নিয়ে কথা বলবো, কারণ আজকে 2রা মে আমরা এপিসোড নিয়ে এসেছি। 2রা মে, এবং 2রা মে সিনে লোচনা করছি, অথচ এই মানুষটার জন্মদিনে এই মানুষটাকে নিয়ে কথা বলবো না, তা তো হতেই পারে না। তিনি হলেন সত্যজিৎ রায়। এবং অনেক ভাবলাম, জানেন তো, সত্যজিৎ রায়কে নিয়ে তো আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যদি আপনি সিনেমার যে ওভারঅল অগ্রগতিটা দেখেন, সোশ্যাল মিডিয়াতে সিনেমার চর্চার জায়গাটা দেখেন, সেখানে কিন্তু প্যারালাল সিনেমা নিয়ে বাঙালিদের মধ্যে যত কথা হয় সেখানে সত্যজিৎ রায় কিন্তু প্রচণ্ড রকমভাবে বিচার করেছেন আর কি, নিজের আধিপত্য। তো অন্যান্য ডিরেক্টররাই বরং একটু সরে এসেছেন তার জায়গা থেকে। কিন্তু আজকে তো 2রা মে, এবং আজকে সত্যজিৎ রায় ছাড়া আর কারোর কথা আমার মাথাতে আসছেই না যাকে নিয়ে আলোচনা করব। তো উনি একজন জিনিয়াস মানুষ ছিলেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং তার গোটা টিমটাই একটা জিনিয়াস ছিল, সেই কারণে একের পর এক অনবদ্য ছবি আমরা পেয়েছি। তো অনেকক্ষণ ধরে ভাবলাম কি নিয়ে আলোচনা করব। অবশেষে আমি ভাবলাম যে এবছর হচ্ছে উত্তম কুমারের 100 বছর, যেটা নরেন্দ্র মোদীর পর আবার সম্ভবত আমি কথা বলছি জানিয়ে। যাই হোক, তো উত্তম কুমারের 100 বছর এবছর, এবং এই বছর সেপ্টেম্বরে উত্তম কুমার 100 বছরে পা দেবেন। এবং সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের একসাথে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে নায়ক আর একটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা এমন একটা ছবি যেটা সত্যজিৎ রায় নিজের ছবি হিসেবে কনসিডারই করেন না প্রায়, বলতে গেলে। ওটা ওনার বানানোর কোনো জায়গা থেকে কোনো ইচ্ছে ছিল না, ওনাকে কাইন্ড অফ জোর করে বানাতে হয়েছে। একজন অন্য মানুষের বানানোর কথা ছিল, সেটা থেকে স্ক্রিন প্লেটা সামহাও তার কাছে চলে আসে এবং সেই জন্য উনি ছবিটা বানিয়েছেন। এবং আমি সামহাও মনে করি যে ব্যোমকেশের চরিত্রে উত্তম কুমার কোথাও গিয়ে একটা মিসফিট। যদিও ব্যোমকেশের যে যে প্রেজেন্সটা, এই সব দিক থেকে ভীষণই উত্তম কুমারকে ভালোই লেগেছিল, একেবারেই খারাপ লেগেছিল তা নয়, কিন্তু ব্যোমকেশের যে বাঙালিয়ানা সেইটা কিন্তু কোথাও গিয়ে উত্তম কুমারের মধ্যে নেই। তার মধ্যে অনেক বেশি একটা এনার্জি আছে, অনেক বেশি একটা প্রেজেন্স আছে, যেটা মার্ভেলাস লেভেলে, অন্য লেভেলের। এবং সত্যজিৎ রায়ের যে একটা বিরাট একটা স্টাইল ছিল, সত্যজিৎ রায়ের যে স্টাইল ছিল, সেটা চিড়িয়াখানাতে সামহাও মিসিং। তো সেই জন্য আমি ভাবলাম যে এমন একটা ছবি নিয়ে কথা বলা যাক, যে ছবিটা নিয়ে অজস্রবার অনেক কথা হয়েছে, আমি না হয় আরেকবার বললাম। সেই ছবিটার নাম হচ্ছে নায়ক। নায়ক ছবিটা সত্যজিৎ রায় বানাচ্ছেন 1966 সালে। 1966-র পরে 1969 থেকে সামহাও সত্যজিৎ রায় কিন্তু শিফট করে যান, তার হিউম্যানিস্ট ফর্ম অফ যে স্টোরি টেলিংটা যেটা তার আগে ছিল, সেটা কিন্তু শিফট করে যাচ্ছে। এটা একটা শিফটিং ফেজে এই ছবিটা আসছে। 1969 থেকে 81 সত্যজিৎ রায়ের আরেকটা নতুন ফেজ অফ ফিল্ম মেকিং শুরু হয়েছে, যেটা অনেক বেশি পলিটিক্যাল, যেখানে চরিত্রটা অনেক বেশি মেটাফরিক্যাল। সেটা কিন্তু এই ছবিটা কিন্তু একটা মোর অরলেস একটা একটা ট্রানজিশনাল ফেজের ছবি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নায়ক একটা অনবদ্য ছবি, নির্দ্বিধায় বলা চলে। কিন্তু কিসের জন্য নায়ককে আমি বেছে নিলাম, কেন সত্যজিৎ রায়ের ফিল্মোগ্রাফিতে নায়ক একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছবি, সেইটা নিয়ে যদি আমি আলোচনা করি, প্রথমে আমি এটা হচ্ছে দেখার মতো বিষয় যে কেন বললাম ছবিটা একটা ট্রানজিশনাল ফেজের ছবি। তার কারণ হচ্ছে সত্যজিৎ রায় তার আগে যে ছবিগুলো তৈরি করছেন, সেখানে কিন্তু মেইনলি উনি সো কল্ড অনামী অভিনেতা অভিনেত্রীদের নিচ্ছেন, নিউ কামারদের নিচ্ছেন, যেটা উনি পরেও করছেন। কিন্তু
এই ছবিটাতে উনি হঠাৎ করে এমন একজন মানুষকে কাস্ট করছেন যাকে মেইন স্ট্রিম অভিনেতা বলে প্যারারেল সিনেমা কোথাও একটা সাইডলাইন করে দিয়েছে, যাকে একজন যাত্রা সুলভ অভিনেতা বলে তাকে এক পাশে রেখে দিয়েছে আর কি সিনেমা, মানে বাংলা ছবি। তো সত্যজিৎ রায় কাস্ট করছেন এমন একজন ম্যাটিনি আইডলকে সেই ছবিটাতে। অদ্ভুত একটা কাস্টিং, মানে ভাবনার, মানে তখন এই সময় দাঁড়িয়ে যে প্যারালেল সিনেমা, মানে যে যে ধাঁচের ছবি সত্যজিৎ রায় প্রমোট করছেন, সেই জায়গাতে এরকম একটা কাস্টিং ইজ আনইম্যাজিনেবল। কিন্তু সত্যজিৎ রায় গল্পটা লিখছেনই এই জায়গা থেকে যে উনি উত্তম কুমারকে ওই চরিত্রে নেবেন, এবং যদি উত্তম কুমার না করেন তাহলে ওই ছবিটাই উনি আর করবেন না। আপনি যদি নায়ক ইন জেনারেল, মানে নায়ক ইন জেনারেল যদি ছবিটাকে আপনি সামারাইজ করতে চান বা সাম আপ করতে চান, আপনি দেখবেন নায়কের সাথে কিন্তু একটা ছবি আছে ইংমার বার্গম্যানের। সেই ছবিটার সুইডিশ পরিচালক ওনার একটা ছবি আছে ওয়াইল্ড স্ট্রবেরিজ বলে। ওই ছবিটার সাথে কিন্তু এই ছবিটার প্রচুর প্যারালেল ড্র করা যায়। কীরকম না, ওই ছবিটাও একজন বুড়ো প্রফেসরের গোটা জীবনের একটা রেমিনিসেন্স বলা যেতে পারে, এবং সেখানে ড্রিম সিকোয়েন্স দিয়ে নানান জিনিসপত্র দিয়ে ছবিটা কিন্তু বিল্ড আপ হতে 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 যাচ্ছে। এখানেও এই ছবিটাও কোথাও গিয়ে এই ওয়াইল্ড স্ট্রবেরিজ এবং কোথাও গিয়ে ফেলিনির একটা ছবি আছে 8.5, যেখানে একজন ডিরেক্টরের, একজন ফেইল্ড ডিরেক্টর, ফেল ঠিক নয়, একজন ডিরেক্টর যে তার পরের ছবি বানাতে চলেছে, সেই ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বানানো একটা একটা কোথাও গিয়ে একটা খুব ডার্ক কমেডি রয়েছে ছবিটার মধ্যে, এবং ড্রিম সিকোয়েন্স সেখানেও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। ইভেন 8.5 ওপেনিং সিকোয়েন্সটাই একটা ড্রিম সিকোয়েন্স। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা অদ্ভুত, তার সঙ্গে শেক্সপিয়ার রয়েছে নায়কের মধ্যে অনেকাংশে। এবং আমি মনে করি সত্যজিৎ রায়ের আরেকটা ছবি, যেটা সত্যজিৎ রায়ের প্রথম ফেজের ছবি, যেটা সত্যজিৎ রায়ের একটা অত্যন্ত একটা একটা সময়ের দলিল হিসেবে আমরা ফেলতে পারি আর কি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নেওয়া, ছবিটার নাম হচ্ছে জলসাঘর। সেই ছবিটারও একটা এসেন্স কিন্তু এই ছবিটার মধ্যে পাওয়া যায়, যেখানে একজন অ্যারিস্টোক্র্যাট বুড়ো জমিদার, সে তার ফেলে আসার জীবনটাকে একটা মানে রেমিনিস করছে বসে 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 বসে, এবং তারপরে সে একটা ঘটনা ঘটাচ্ছে, এবং তারপরে তার কি হচ্ছে আর কি, সেই নিয়ে ছবি। তো জলসাঘরেরও একটা বিরাট ইনফ্লুয়েন্স কিন্তু, বিরাট না হলেও মানে খুব সাটেল ইনফ্লুয়েন্স কিন্তু নায়কের মধ্যে দেখা যায়। তো এই ছবিগুলো নিয়েই কিন্তু, মানে এতগুলো ছবির একটা মানে খুব সাটেল প্রেজেন্স কিন্তু আপনি নায়কের মধ্যে পাবেন। কাজে নায়ক যে আইডিয়াটা আর নায়কের যে গল্পটা, সেটা কিন্তু খুব অরিজিনাল একটা গল্প বা খুব একটা গ্রাউন্ড ব্রেকিং গল্প তা কিন্তু নয়। মানে এই গল্প অনেকবারই বলা হয়েছে, অনেক রকম পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে, কিন্তু নায়কে যে জিনিসটা সব কিছুকে ভেঙে বেরিয়ে যায় সেটা হচ্ছে নায়কের মধ্যেকার যে মেটা এলিমেন্টটা রয়েছে, যেখানে উত্তম কুমারকে উনি একটা ম্যাটিনি আইডল হিসেবে কাস্ট করছেন, এবং একজন ম্যাটিনি আইডল যে তার ফেলে আসা জীবনকে রেমিনিস করতে করতে যাচ্ছে, এবং স্বপ্নের মধ্যে দিয়ে ফিরে ফিরে তার জীবনটা ফিরে ফিরে আসছে, এবং সেই ফেলে আসা জীবনটাকে মানে ফেলে আসা জীবনটাকে উনি নিয়ে আবার উনি এগিয়ে যাচ্ছেন। তো এই একটা সন্ধ্যের মধ্যে দিয়ে গোটা জীবনটাকে উনি দেখে নিচ্ছেন। এই মেটা এলিমেন্টটা ঢোকানোর ফলে কিন্তু নায়ক অনেক বেশি একটা অরিজিনাল ছবি হয়ে ওঠে। মানে যেটা হতেই পারতো একটা ওয়াইল্ড স্ট্রবেরিজ, হতেই পারতো একটা 8.5, হতেই পারতো একটা জলসাঘর, বা একটা শেক্সপিয়ারের কোনো কিং লিয়ার টাইপের গল্প, কিন্তু নায়ক কিন্তু একটা অনবদ্য অরিজিনাল ছবি হয়ে ওঠে। নায়ক কিন্তু অরিজিনাল এই জায়গা থেকে। আবার যেটা বললাম, নায়কের আইডিয়াটা কিন্তু একেবারেই মানে অনেক কিছু তার মধ্যে রয়েছে, কোথাও শেক্সপিয়ার রয়েছে, কোথাও তার মধ্যে অন্যান্য বিদেশি ছবির ইনফ্লুয়েন্সেস রয়েছে, কোথাও তার মধ্যে তার নিজের ছবির প্রেজেন্স রয়েছে, তার নিজের জীবনের প্রেজেন্স রয়েছে, এবং সেই সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় প্রেজেন্স এই ছবিটার মধ্যে রয়েছে।
কীরকমভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেজেন্সটা রয়েছে আপনি দেখুন। মানে একটা সময়ের যে রিফ্লেকশন ফিল্ম ইন্ডাস্ট্রির, যে একটা সময়ের আগে 1955 আগে সত্যজিৎ রায় যখন সিনেমা বানাতে আসছেন, তার আগে বাংলা সিনেমা আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে বাংলা সিনেমায় একটা থিয়েট্রিক্যাল ধরনের অভিনয়টাই কিন্তু খুব বিশালভাবে প্রেজেন্ট ছিল। এবং উত্তম কুমারের আসার ফলে, উত্তম কুমার যখন 1955 সালে, উত্তম কুমার কিন্তু একজন ইয়াংস্টার, সে কিন্তু তাকে কিন্তু সেইভাবে তখনও তার জায়গা হয়নি, তখন অগ্নিপরীক্ষা হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই যে একটা বিরাট তার প্রেজেন্স তখনও কিন্তু তৈরি হয়নি। পোস্ট 55 কিন্তু আস্তে 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 উত্তম কুমারের প্রেজেন্সটা অ্যাজ আ ফিল্ম স্টার, অ্যাজ আ ম্যাটিনি আইডল তৈরি হচ্ছে, এবং সিনেমার অভিনয়ের যে ধাঁচটা সেটা কিন্তু কোথাও গিয়ে অনেক বেশি একটা হলিউড ঘেঁষা অভিনয় সেটা তৈরি হচ্ছে। অনেক বেশি এমন এক ধরনের অভিনয় যেটা অনেক ক্ষেত্রে স্বগতোক্তির মতো মনে হতে পারে, অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এটা তো অভিনয়ই নয়, এই রকম ধরনের একটা অভিনয় কিন্তু চল শুরু হচ্ছে, যেটা বিশাল উচ্চকিত থিয়েট্রিক্যাল অভিনয়ের থেকে অনেকটা আলাদা। সেটা বাংলা সিনেমায় পোস্ট 55 কিন্তু শুরু হচ্ছে, এবং মেইন স্ট্রিম সিনেমাতেও সেটা এফেক্টিভ হচ্ছে গ্র্যাজুয়ালি। তো সত্যজিৎ রায় 1966 সালে এই ইমেজটাই, এই একটা সময়ের দ্বন্দ্ব, যেটা কিন্তু এই যে সময়ের দ্বন্দ্ব, এটা কিন্তু জলসাগরের একটা বিশাল একটা জায়গা ছিল, পুরনোর সঙ্গে নতুনের একটা দ্বন্দ্ব, সেইটা কিন্তু নায়কেও কোথাও গিয়ে আসে, পুরনোর সঙ্গে নতুনের একটা দ্বন্দ্ব সেইটা আসছে। তার সাথে আসছে হচ্ছে আপনার একটা সাকসেসের মাপকাঠি কি, সাকসেসটা আপনি কি দিয়ে বিচার করবেন, এইটাকে খুব সুন্দরভাবে জাস্ট একটা সন্ধ্যের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে নায়ক ছবিটার মধ্যে দিয়ে। এবং নায়ক, আমি গল্পটা বলে লাভ নেই, গল্পটা আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, যে একজন ফিল্ম স্টার, বিরাট বড় ফিল্ম স্টার, সে মানে সে শুধু ফিল্ম স্টার নয়, সে একজন ম্যাটিনি আইডল, তাকে পুজো করা হয় লিটারেলি। সে একটা প্রাইজ নিতে দিল্লি যাচ্ছে, এবং একদিনের ট্রেন সফরের মধ্যে দিয়ে সে তার গোটা জীবনটাকে ফিরে দেখছে, এবং ওই এক রাতের ট্রেন সফরটাই তার গোটা জীবনটাকে ফিরে দেখার একটা মানে সুবর্ণ সময়। কেন? সেটাও একটা কারণ, কিন্তু সেটার কারণ হচ্ছে সেই একটা সন্ধ্যেতে তিনি একা, তাছাড়া তার আশপাশে সবসময় কেউ না কেউ থাকে, তাকে ঘিরে থাকে। তিনি ভেতর থেকে একা হলেও সবসময় তাকে কেউ না কেউ ঘিরে থাকে, তিনি ভাবার সময়টা পান না। সেই জন্য সেই একটা সন্ধ্যেতে তিনি যে এতটা একা, সেই সময় উনি ভাবার সময় পাচ্ছেন, এবং উনি গোটা জীবনটাকে ফিরে দেখছেন। নাহলে আমি কেন এটা বলে দিলাম, তার কারণ হচ্ছে খুব কনভিনিয়েন্ট মনে হতে পারে যে এই দিনেই উনি দেখলেন। অবশ্যই এই দিনেই উনি দেখবেন, তার কারণ হচ্ছে এই দিন ওনার সাথে আর কেউ নেই ট্রেনে, এই দিন উনি ফ্রি। তো এইটা থেকে আমার মনে পড়ছে নায়কের ঠিক ওপেনিং সিকোয়েন্সটা আপনি যদি দেখেন, আপনারা দেখবেন যে ছবিটা শুরু হচ্ছে অনেকগুলো কেজ সিকোয়েন্সের মধ্যে দিয়ে, মানে একটা মিউজিক চলছে, ঠাং ঠাং, আর লোহার গড়াদের একটা মতো একটা মিউজিক চলছে, আর অনেকগুলো কেজ, একটা মানে অনেকগুলো কেজের মাঝখানে নায়ক নামটা আসছে, মানে পিলার, কেজের পিলার যেগুলোকে বলে, খাঁচার যে পিলারগুলো থাকে সেই পিলারের মধ্যে নায়ক নামটা আসছে। তার মানে কি, নায়ক শুনতে যতটা ভালো লাগে, শুনতে যতটা একটা বিরাট ব্যাপ্তি লাগে, অ্যাকচুয়ালি কিন্তু পুরো বিষয়টাই একটা খাঁচার মধ্যে বন্দি, এই পুরো চরিত্রটাই একটা খাঁচার মধ্যে বন্দি। এবং সেই খাঁচার বন্দি ওই ভেতরেই কিন্তু আমরা উত্তম কুমারের, মানে অরিন্দম মুখার্জি যেটা চরিত্রর নাম, তার চুলের একটা আভা আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা আস্তে 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 চরিত্রটা চুলের মধ্যে ঢুকে যাচ্ছি। তো এইটা কিন্তু মানে খাঁচা থেকে আস্তে 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 আমরা খাঁচার ভেতর ঢুকে এলাম, আপাতভাবে একটা খাঁচার মধ্যে বন্দি একজন চরিত্রের মধ্যে আমরা ঢুকে এলাম, দিয়ে তারপরে আমরা সেই খাঁচার ভেতরকার পৃথিবীটা দেখছি। এটা নিয়েই কিন্তু নায়ক অ্যাকচুয়ালি। এবং এই খাঁচার বিষয়টা কিন্তু বারবার বারবার ফিরে 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 আসে
ছবিটার মধ্যে। আপনি দেখবেন প্রথমে চরিত্রটা একটা বাড়ির মধ্যে বন্দি। পুরো ছবিটার মোস্ট অফ দ্য পার্ট কিন্তু এই ক্লোজড সিনেমার যে পার্সপেক্টিভ, যেটা কিন্তু সত্যজিৎ রায়ের প্রথম 3টে ছবি আপনি যদি দেখেন, এই ক্লোজ সিনেমার পার্সপেক্টিভটা তো ফলো করে না ছবিটা সত্যজিৎ রায়। কিন্তু এখানে স্ক্রিন প্লের ডিমান্ডে উনি ক্লোজ সিনেমাতে চলে আসছেন ওই কেজটাকে বোঝানোর জন্য। সবসময়ই বন্দি চরিত্রটা কীরকমভাবে বন্দি? প্রথমে একটা ঘরের মধ্যে বন্দি, একটা বাড়ির ভেতরে, সুন্দর সাজানো গোছানো একটা বাড়ির ভেতরে চরিত্রটা বন্দি। তারপর যখন সে স্টেশনে আসছে তখন সে নানান লোক দিয়ে সারাউন্ডেড। তারপর ট্রেনে উঠছে, ট্রেনের ওই কম্পার্টমেন্টের ভেতরে সে বন্দি। আবার যখন সে ট্রেন থেকে নামছে আবার নানান লোক দিয়ে সারাউন্ডেড। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, সানগ্লাসের একটা বিরাট বড় ভূমিকা আছে ছবিটাতে যখন ট্রেনে উঠছে নায়ক মানে অরিন্দম মুখার্জি, তখন উনি কিন্তু সানগ্লাসটা খুলছেন। ওই সময়টার জন্য উনি ওনার চোখের চশমাটা ছেড়ে ওনার ভেতরের পৃথিবীটাকে খোঁজার চেষ্টা করছেন। ওই জন্য ট্রেনের সময়টায় লোকটা সানগ্লাস পরে নেই, যতটুকু পরে আছেন খুব অল্প সময়। তখন উনি ওই খাঁচাটাকে মানুষের সামনে আসতে দিতে চাইছেন না, নিজেকে সরিয়ে রাখছেন, দূরে রাখছেন। আপনি যদি দেখেন খাঁচাটা ধীরে 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 খুলতে খুলতে যাচ্ছে, আপনি দেখবেন এক্স্যাক্টলি কোন সময় চশমাটা খুলেছেন ভদ্রলোক, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং গ্র্যাজুয়ালি আস্তে 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 যখন ছবিটা এগোচ্ছে, চশমাটা খোলা হয়ে গেছে, আবার যখন ছবিটা শেষ হচ্ছে উনি নামবার সময় আবার চশমাটা পরে নিচ্ছেন। চশমাটা একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স। ইভেন নায়কের পোস্টার যদি আপনি দেখেন, দেখবেন চশমাটা কিন্তু খুব বড়ভাবে একটা রোল প্লে করছে পোস্টারের মধ্যে। চশমা এবং খাঁচা, মানে খাঁচার মধ্যেকার খাঁচা হচ্ছে ওই চশমাটা। এইভাবে নায়ক শুরু হচ্ছে। নায়কের প্রত্যেকটা আইডিয়া কিন্তু কোথাও গিয়ে একটা মেটাফারকে সিগনিফাই করছে, যেটা ওই সময়ের ওই মানুষটার, মানে একজন এত বড় ব্যাপ্তি, এত বড় প্রাপ্তি, এত খ্যাতিসম্পন্ন মানুষের যে ভেতরকার যে টানাপোড়েন, যেখানে শর্মিলা ঠাকুর প্রশ্ন করছেন যে এই যে এত পাওয়া, এই যে বেশি করে পাওয়া, এটা নিয়ে আপনার কোনো রিগ্রেটস নেই? শর্মিলা ঠাকুর একটা জায়গায় প্রশ্ন করছেন। প্রথমে উনি কি করছেন? প্রথমে উনি ব্যাপারটাকে ঝেড়ে ফেলে দিতে চাইছেন। উনি বলছেন এসব জেনে কি হবে? উনি বলছেন আমরা তো একটা খাঁচার জগতে বিচরণ করি, আমরা তো একটা ছায়ার জগতে বিচরণ করি, তাই আমাদের রক্তমাংসের শরীরটা যতটা জনমানুষের কাছে না আসে ততই ভালো। তার মানেটা কি? উনি নিজেকে একটা গারদে পুড়ে রাখতেই চাইছেন। উনি নিজেকে ওই কেজটার ভেতরেই রেখে দিতে চাইছেন। ওই কেজটা ভেঙে উনি বেরোতে চাইছেন না, ওটাই ওনার কাছে একটা সুন্দর একটা জায়গা আর কি। গ্র্যাজুয়ালি সেই কেজটা কিন্তু ভাঙছে, এবং সেটা ভাঙছে এই শর্মিলা ঠাকুরের চরিত্রটা অদিতির কাছে। যে অদিতি অ্যাকচুয়ালি, ও এক জায়গায় উত্তম কুমারও বলেন যে আপনি বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। এই অদিতি কিন্তু কোথাও গিয়ে উত্তম কুমারের কনসিয়েন্সকে জাগানোর একটা চরিত্র, যেটা কিন্তু কোথাও গিয়ে পরে গিয়ে শর্মিলা ঠাকুরের অরণ্যের দিনরাত্রির চরিত্রটাও কিন্তু কাইন্ড অফ ইটস আ সিমিলার ক্যাটালিস্ট ফর অসীমের চরিত্র, যেটা সীমাবদ্ধতেও ইটস আ সিমিলার ক্যাটালিস্ট বরুণচন্দ্রের চরিত্রটার জন্য। তো আমরা আবার যদি নায়কে ফিরে আসি, তো নায়কে কোথাও গিয়ে কিন্তু চরিত্রটা, মানে তার একটা নিজস্ব প্রেজেন্স রয়েছে, তার চশমা রয়েছে, সব রয়েছে, কিন্তু সে কিন্তু কোথাও গিয়ে একটা ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করছে উত্তম কুমারের সাথে। তো এবং ইভেন একটা জায়গায় দেখবেন শর্মিলা ঠাকুরও কিন্তু চশমাটা খুলে ফেলছেন রাত্রিবেলা যখন উত্তম কুমারের সাথে কনভারসেশন করতে আসছেন। যাই হোক, তো আমরা আবার ফিরে আসি। তো নায়কের প্রধান যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে নায়কের ড্রিম সিকোয়েন্স। কেন ড্রিম সিকোয়েন্স সত্যজিৎ রায় চুজ করলেন? প্রথম কথা এটা, আপনি দেখবেন যে একটা মানে কিরকম অদ্ভুত, মানে একটা লোকের ভাবনা হতে পারে যে একটা রাতের গল্প বোঝানো, একটা রাতের মধ্যে দিয়ে একটা মানুষের জীবন বোঝানোর জন্য তার
সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে তার ভেতরের ভাবনাটাকে ভিজুয়ালি দেখিয়ে দেওয়া। সেইটা সত্যজিৎ রায় থ্রু ড্রিম সিকোয়েন্স, নায়কের ড্রিম সিকোয়েন্স উনি দেখাতে শুরু করলেন। দুটো ড্রিম সিকোয়েন্স আছে ছবিটাতে। প্রথম ড্রিম সিকোয়েন্সটা সেটা কিন্তু একটা ম্যাক্রো আইডিয়া দেয়, সেকেন্ড ড্রিম সিকোয়েন্সটা একটা মাইক্রো আইডিয়া দেয়। সেকেন্ড ড্রিম সিকোয়েন্সটা আমি বলবো, আমরা যদি আগের সেকেন্ড ড্রিম সিকোয়েন্স নিয়ে কথা বলি, সেখানে দেখবেন যে তার রেগুলার জীবনের যে জিনিসপত্র সেটা নিয়ে কিন্তু আমরা ডিল করতে করতে যাওয়া দেখছি। অ্যাকশন হচ্ছে, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ওনার পূর্বসূরি যিনি এককালে বিরাট স্টার ছিলেন কিন্তু এখন তাকে দেখতে পাওয়া যায় না, সেই মানুষটার গলা ভেসে আসছে। এবং উনি সদ্য ঘটে যাওয়া একটা রিউমার যেটা কাগজে বেরিয়েছে, সেই রিউমারটারই যেন একটা পুনরাবৃত্তি ওই স্বপ্নের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। এবং সেইটা করতে গিয়ে অদ্ভুত একটা সেট ডিজাইন ওই সিনটায়। মনের মানুষের পোস্টার, জঙ্গল থেকে আস্তে আস্তে একটা ক্লাব, সেই ক্লাবের মধ্যে বিভিন্ন অ্যারিস্টোক্র্যাট লোকজন, একটা হাই সোসাইটি পার্টি হচ্ছে, সবার চোখে চশমা। এবং সেই ট্রেনের মধ্যে বসে থাকা কিছু মানুষও কিন্তু সেই পার্টির মধ্যে রয়েছে। একজন পাঞ্জাবি ভদ্রলোক, সেও কিন্তু এই পার্টিটার মধ্যে রয়েছে। মানে সাবকনশাস কিভাবে খেলছে, এত অনবদ্যভাবে ফ্রয়েডকে পড়েছেন সত্যজিৎ রায়, যে এটা এত সুন্দরভাবে তুলে ধরেছে নায়কের এই দুটো ড্রিম সিকোয়েন্সের মধ্যে। মানে আপনি অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতে পারবেন ফ্রয়েডিয়ান ওয়েতে। আমি খুব একটা ফ্রয়েড জানি না, তাই আমি ফ্রয়েডিয়ান ওয়েতে অ্যানালাইজ করতে পারবো না। ডেফিনেটলি কিছু ভিডিওস আপনি ইউটিউবে পেয়ে যাবেন যেটা নায়কের ড্রিম সিকোয়েন্সকে ফ্রয়েডিয়ান ওয়েতে অ্যানালাইজ করে, তো অবশ্যই সেরকম যদি পান দেখুন। কিন্তু মানে ফ্রয়েডকে এত সুন্দর পড়েছেন ভদ্রলোক, এই সাবকনশাস প্রজেকশনগুলো ভীষণ সুন্দরভাবে উঠে এসছে। তারপর আপনি দেখবেন যে এইটা একটা কিন্তু একটা মাইক্রোচিত্র, মানে তার ভয়টাও রয়েছে, তার রিসেন্ট ঘটে যাওয়া একটা স্ক্যান্ডেল সেটাও রয়েছে, তার একটা প্রেমের একটা ইঙ্গিত সেটাও রয়েছে এই একটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে দিয়ে। আরেকটা ড্রিম সিকোয়েন্স যেটা, সেটা অনেক বেশি ম্যাক্রো। সেইটা কি? সেটা হচ্ছে বেসিক্যালি সাকসেসের মাপকাঠি, যেটা যেটা আমি বলছিলাম একটু আগে, যে সাকসেসের মাপকাঠি কি, অনেক টাকা না কোয়ালিটি কাজ। আমি দেখছি যে আপনি দেখছেন যে উনি টাকার একটা বিরাট একটা অদ্ভুত একটা ভালো মেজাজে তো স্বপ্নটা শুরু হয়, প্রচুর টাকা উড়ে 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 আসছে। হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে গেল ওপর থেকে, এবং উনি একটা বিরাট টাকার একটা বালির ওপর হাঁটতে 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 অরিন্দম মুখার্জি চলেছেন। হঠাৎ স্বপ্নটা ধীরে 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 মিউজিকের মধ্যে দিয়ে একটা ড্রিম হয়ে যায় নাইটমেয়ার। সেখানে মিউজিকের যে ব্যবহার অনবদ্য, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় মিউজিকটার টোনটা, টিং 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 থেকে হঠাৎ মিউজিকের চেঞ্জ হয়ে যায়, এবং একটা করে ফোনের সাউন্ড। এই ফোনের সাউন্ডটা কিন্তু মাইন্ড ইউ ভীষণ ইম্পর্টেন্ট উইথ দ্য ফার্স্ট সিন, যেখানে নায়িকার ফোনটা আসছে, সেই ফোনের সাউন্ডের রেমিনিসেন্সেই কিন্তু এই ফোনের সাউন্ডটা ঢুকছে। এবং ফোনের সাউন্ডের সাথে সাথে অজস্র কঙ্কালসার হাত সেই টাকার চোলাবালির ভেতর থেকে বেরিয়ে আসছে, সেই টাকার বালির ভেতর থেকে বেরিয়ে আসছে। যারও কত হাত সেই টাকার বালির ভেতর ঢুকে গিয়ে, মানে এই টাকার পেছনে ছুটতে ছুটতে কত হাত সেই টাকার বালির ভেতর ঢুকে গিয়ে কঙ্কাল হয়ে গেছে। এবং আমরা দেখছি সেই অজস্র হাতের মতো আমাদের নায়কও সেই বালির ভেতর ঢুকে যাচ্ছে, এবং সেই বালির ভেতর তার রেস্কিউ কর্তা হিসেবে কে আসছে না, তার এককালের মেন্টর শঙ্করদা, যে তাকে সেই বালির চোরাবালি থেকে বের করছে না, এবং সেও হয়তো একটা ওই কঙ্কালসার হাত হয়ে যাচ্ছে। সেখানে স্বপ্নটা ভেঙে যাচ্ছে। বাট ভেতরের যে ভয়টা, যে আদৌ যে আমি সাকসেসফুল, এটা কি আমি কতদিন থাকতে পারবো, এবং সেখানে কিন্তু অনেক ছোট ছোট জিনিসপত্র, এই যে
এই যে বলছে একটা জায়গাতে যখন শঙ্করদা মারা যাচ্ছে, শঙ্করদা যখন মারা যাচ্ছে ওই দৃশ্যটা আমার মনে হয় নায়কের সবচেয়ে ডার্ক এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট দৃশ্য। তার কারণ হচ্ছে আহ, আহ, একটা প্রথমত উত্তম কুমারের জায়গা থেকে ওটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দৃশ্য, কারণ উত্তম কুমার তখন একজন অত্যন্ত সাকসেসফুল অভিনেতা, মেন স্ট্রিম মানে মেন অ্যাক্টর হিসেবে, প্রোটাগনিস্ট হিসেবে ওনাকে তখন ধন্য ধন্য করা হয়, পুজো করা হয় লিটারেলি, এবং উত্তম কুমারের ফ্যান বেস মারাত্মক তখন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম একটা ডার্ক সিদ্ধান্ত নেওয়া, যেটা চরিত্রটাকে কিন্তু আর গ্রে রাখছে না, চরিত্রটাকে কিন্তু পুরোপুরি অ্যান্টাগনাইজ করছে ওই একটা দৃশ্য। ওখানে কিন্তু বোঝাচ্ছে যে উত্তম কুমারের যে চরিত্রটা, অরিন্দমের যে চরিত্রটা, সে কিন্তু অ্যাকচুয়ালি ইট ইট ইজ ইমোশনালি ভেরি ইনার্ট। তো সেই জন্য ওখানে ওই একটা জায়গার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সে ওই শঙ্করদার, ওদিকে শঙ্করদার বডিটা পুড়ছে, এদিকে সে ডিসাইড করছে যে সে সিনেমায় নামবে কি নামবে না, কারণ শঙ্করদাই তাকে বারণ করেছিল, তার একমাত্র বেরিয়ার ছিল, সে বেরিয়ার কিন্তু ভেঙে গেছে। আবার সেই বেরিয়ার, আবার সেই কেজ ভেঙে গিয়ে সে কিন্তু আরেকটা বড় কেজে ঢুকছে, সেটা কিন্তু তখন সে জানে না। কিন্তু কোথাও একটা গিয়ে জ্যোতির কথার মধ্যে দিয়ে সেটা কিন্তু বেরিয়ে আসছে। জ্যোতি, তার বন্ধু, তার ম্যানেজার, সে বলছে যে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা। এইটাই কিন্তু কোথাও গিয়ে পরে ওই স্বপ্নটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, যে সাকসেসফুল পুতুল আর টাকা, এই দুটো কোথাও গিয়ে একটা মার্জ হয়ে যাচ্ছে। এবং ওইখানেই অরিন্দমের চরিত্রটা বলছে যে আমি কলিযুগ হলে, সত্যযুগ হলে শঙ্করদার অভিশাপের ভয় পেতাম, কিন্তু এখন এটা কলিযুগ, তাই আমি ভয় পাই না শঙ্করদার অভিশাপে। কিন্তু ভয়টা কি নেই? ওই স্বপ্নটার মধ্যে দিয়ে ভয়টা আসছে, শঙ্করদার যে অভিশাপের ভয়, যে এই ছবিটা যদি আমার ফ্লপ করে যায় তাহলে কি হবে। এই যে একটা কন্টিনিউয়াস সেন্স অফ আনসার্টেনটি অ্যাজ আ ফিল্ম স্টার, প্রত্যেকটা ফিল্ম স্টারকে যেটার মধ্যে দিয়ে যেতে হয়, এইটা একজন অত বড় স্টার নিজে হয়ে মানে কনফিডেন্টলি এক্সিকিউট করা, বোঝা যায় যে একজন অ্যাক্টর হিসেবে কতটা সিকিওর ছিলেন ভদ্রলোক। এবং সত্যজিৎ রায়ও অনবদ্যভাবে ডিকনস্ট্রাক্ট করেছেন সেই চরিত্রটাকে। মানে ইট ইজ অ্যাকচুয়ালি আ ডিকনস্ট্রাকশন, মানে একটা ম্যাটিনি আইডলের যে ডিকনস্ট্রাকশনটা, মানে এটা ইট ইজ মোর অফ আ ফিলোসফার্স টেল মানে দ্যান নর্মাল ফিল্ম। এটা কোনো একটা সাধারণ গল্প আমরা দেখছি না, এটা কিন্তু একটা ফিলোসফারের একটা একটা দর্শন আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে। এবং ছবিটা যখন শেষ হচ্ছে আমরা দেখছি যে মানে পুরো ছবিটা জুড়ে যখন ওপেন আপ করছে অরিন্দম অদিতির চরিত্রটার কাছে, তখন কিন্তু অদিতি মানে শি ইজ গ্রাসপিং, শি ইজ গ্র্যাবিং ইট ইন। আর উত্তম কুমারও কিন্তু মানে অরিন্দমের চরিত্রটা কিন্তু খুব এফার্টলেসলি ওপেন আপ করে যাচ্ছে। এবং সেটা তো মানে মানে অনবদ্য একটা বিষয় আর কি। মানে মানে ও জানে যে এই একমাত্র একজনকে ভরসা করা যায়, কারণ এ আমাদেরকে নিয়ে অতটা ইন্টারেস্টেড নয়। তাছাড়া আর আশপাশে যারা আছে সবাই তাকে নিয়ে ইন্টারেস্টেড, কৌতূহলী, খবরের কাগজে কি বেরিয়েছে এই নিয়ে কৌতূহলী। হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট জিনিস নিয়ে তাদের নানান কৌতূহল রয়েছে। কেউ তাকে ইউজ করে সিনেমায় নামতে চাইছে, কেউ তার সঙ্গে একটু বেশি ইন্টারাক্ট করতে চাইছে, ছোটোখাটো একটু প্লাক ইন করে জিনিসপত্র জানতে চাইছে, সবাই কোনো না কোনোভাবে বিব্রত করতে চাইছে। কিন্তু একমাত্র এই মহিলা, শি ইজ এ সেফ। এবং সেখানে না কোথাও গিয়ে একটা অদ্ভুত একটা আনসেড রোম্যান্স দুজনের মধ্যে তৈরি হয় ওই একটা সন্ধ্যের মধ্যে দিয়ে। মানে হয়তো অনেকেই রোম্যান্সটাকে ওভারলুক করে যেতে চাইবে, কিন্তু রোম্যান্সটা আছে, আনসেড উইথ হলেও আছে একটা রোম্যান্স দুজনের মধ্যে। যে কারণে ওই একটা সন্ধ্যায় যখন রাত্রিবেলা উত্তম কুমার অত্যন্ত মদ্যপ হয়ে নেশার ঘোরে
বলে যে একটা লোক নেই যাকে আমি বলবো আমার মনের কথা, তখন বেরিয়ে আসে তার একাকিত্বের গল্প। সেইখানে কিন্তু জলসাগরের সঙ্গে প্যারালেলটা আবার ড্র হয়, যে লোকটা অ্যাকচুয়ালি কতটা একা। এত লোক তার চারপাশে, এত মানুষ তার চারপাশে, অথচ সে একা, তার কেউ নেই। কোথাও গিয়ে একটা একাকিত্বেরও গল্প নায়ক, একটা খাঁচার গল্প, একটা একাকিত্বের গল্প, সাকসেসের গল্প, সব মিলিয়ে একটা ডিকনস্ট্রাকশনের গল্প। অদ্ভুত। এবং উত্তম কুমারের এই যে মাতালের চরিত্রে অভিনয়টা, আমি এত অনায়াসে মাতাল হয়ে যেতে আর কাউকে আমি কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। যখন মাতাল হয়ে যাচ্ছে চরিত্রটা, বা যখন সে মানে গ্র্যাজুয়ালি প্রথম মানে দুটো দুটো মদ খাওয়ার দৃশ্য আছে তো, একটা হচ্ছে যখন সে মনোলগটা দেয়, হেঁটে 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 মনোলগ দেয়, সে তার জীবনে প্রথম মদ খাচ্ছে, প্রথম একটা জার্ক হচ্ছে মদটা খেয়ে, সেই যে অভিনয়টা। এবং পরে সে অলরেডি এত মদ খেয়ে খেয়ে হি ইজ নাও আ ড্রাঙ্কার্ড প্রপার, মানে এখন সে এক নিঃশ্বাসে একটা মদ এক বোতল খেয়ে নিতে পারে, তার কিছু যায় আসে না। এবং সে মানে তারপরেও বমি না করে থাকতে পারে আর কি। এবং ওই এক বোতল মদ খাওয়ার পরে তার যে অভিনয়টা, তার যে চেঞ্জ অফ এক্সপ্রেশন, ওই যে গিয়ে ওই যোগেশ চট্টোপাধ্যায় চরিত্রটার ঘরে ঢুকে গান করা, এবং তারপরেই হাসতে হাসতে বেরিয়ে এসে যখন বাচ্চাটা তাকে দেখে ভয় পেয়ে ঢুকে যায়, তখন যে একটা এক্সপ্রেশন চেঞ্জ, তারপর অনেকক্ষণ রেল লাইনের দিকে তাকিয়ে থাকা, প্রত্যেকটা আলাদা 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 ডিস্টিংক্ট এক্সপ্রেশন, জাস্ট ভাবা যায় না। মানে উত্তম কুমারকে তখনকার দিনের সো কল্ড ইন্টেলেকচুয়ালরা কোথাও গিয়ে সাইডলাইন করে দিয়েছিলেন অ্যাজ অ্যান অভিনেতা, কিন্তু সত্যজিৎ রায় এই ছবিটার মধ্যে দিয়ে, একটা ছবির মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন কত বড় মাপের অভিনেতা ছিলেন ভদ্রলোক। মানে কেন তখনকার দিনের ইন্টেলেকচুয়ালদের এইরকম একটা অদ্ভুত প্রবৃত্তি ছিল যে উত্তম কুমার যাত্রা করেন, সেটা আমি ঠিক জানি না। মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ওপরে তুলতে গিয়ে যে জিনিসগুলো উনি করে গেছেন অ্যাজ অ্যান অ্যাক্টার, মানে মেইন স্ট্রিম ছবিতে, সেটা সবাই করতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে অভিনয়টা অ্যাজ অ্যান অ্যাক্টার উনি করছেন এই ছবিটাতে, সেটা ওইটুকু স্পেসে এতটা ডিস্টিংক্ট, সেটা মানে অ্যাচিভ করা ইজ অ্যান ইম্পসিবল টাস্ক, এবং উনি করে ফেলছেন সেটা। তো যাই হোক, এবং নায়কের আরেকটা যে জিনিস আমাকে খুব টানে, সেটা হচ্ছে নায়কের অ্যাকচুয়ালি সেট ডিজাইন, যেটা মানে কখনো কখনো তো ট্রেনের মধ্যে শ্যুট করা, আর কখনো কখনো মানে ইটস এ সেট। তো এই যে মার্জিংটা, মানে বংশী চন্দ্রগুপ্তর অসামান্য সেট ডিজাইন, সুব্রত মিত্রর অসাধারণ লাইটিং, কখনো ফিল করতে, কখনো ডিসকানেক্ট হতে দেয় না আপনাকে অ্যাজ অ্যান অডিয়েন্স। আপনি কখনো মানে ডিসকানেক্টটাই ফিল করতে পারেন না যে কোনটা ট্রেন আর কোনটা অ্যাকচুয়াল ট্রেন, আর কোনটা ইজ আ লাইক সেট ইন্টিরিয়ার, একটা প্রপার আন্ডার ক্লোজড কন্ডিশনস জিনিসটা শ্যুট হচ্ছে কোথায়। এইটা কিন্তু অনবদ্য, এই 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 যে সেট ডিজাইনটা, এটা আমাকে বারবার, মানে যতবার আমি নায়ক দেখি, আমার এই সেট ডিজাইনটা বারবার হন্ট করতে থাকে। তো নায়ক একটা অনবদ্য ক্রিয়েশন আর কি সত্যজিৎ রায়ের, মানে এই জন্যই অনবদ্য ক্রিয়েশন যে এটা একটা ট্রানজিশনাল ফেজের ছবি, এবং সেই ট্রানজিশনাল ফেজে এমন একটা ফিলোসফিক্যাল ডিকনস্ট্রাকশন উনি করছেন, সেইটা একটা মানে ভাবা যায় না। এবং তারপরে এটাও তো একটা ভাবনার ব্যাপার, যেখানে উনি উনি চাইলেই, মানে আমি যদি মানে আমি নিজে ওইখানে যদি নিজেকে বসাই, আমি কিন্তু কখনো ওই যে শর্মিলা ঠাকুরের চরিত্রটার যে ডিসিশনটা, সেটাকে সমর্থন করতাম না। উনি একটা মারাত্মক ইন্টারভিউ পেয়েছেন, যেটা দর্শক পেলেই লুফে নেবে। উনি চাইলেই ওটাকে ছেপে দিতে পারেন কাগজে, আজকে যদি ছাপেন কাগজ, কালকে হিট। কিন্তু উনি ডিসিশন নিলেন যে ওই ইন্টারভিউটা উনি ছাপবেন না, উনি মনে রেখে দেবেন। এটা
অত্যন্ত রকমের একটা, মানে এটা কিন্তু খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নয়, এটা কিন্তু মোর অফ এ হিউম্যানিস্ট অ্যাপ্রোচ। মানে এটা সত্যজিৎ রায়, মানে ওনাকে যে হিউম্যানিস্ট ফিল্ম মেকার বলা হতো, উনি যে মানুষ মানুষের কোনো মানুষকে উনি অ্যান্টাগনাইজ করে দেখাতে চাইতেন না, বা মানে এটা তো ঠিক অ্যান্টাগনাইজ করে দেখানোও নয়, এটা তো একটা মানুষ, সে তার নিজের ভাবনাটাকে প্রস্ফুটিত করছে, মানে তার সে এটাকে জাস্ট কাজে লাগাচ্ছে, এবং সেখানে তার সামনের লোকটার কনসেন্টও আছে। কিন্তু এই যে একটা আনরিয়েলিস্টিক সেটিং, যে ও এটাকে ছাপবে না, কোথাও গিয়ে ছবিটার যে মহত্বটা, সামনের চরিত্রটার যে মহত্বটা, সেটাকে কোথাও গিয়ে দ্বিগুণ করে দেয়। এবং ওই মোমেন্টটাকে, এটা কিন্তু সত্যিটা অনেক ক্ষেত্রে করেছেন, যে মোমেন্ট ক্রিয়েট করা, যেটা অপরাজিততে করেছে, যখন গ্লোবটা দেখাচ্ছে মাকে এবং বলছে কলকাতা কোথায় বলো তো মা, দিয়ে কাট টু কলকাতাতে চলে আসছে, সেটাই এখানেও শর্মিলা ঠাকুরের ডিসিশনের মধ্যে দিয়ে ওই মোমেন্টটা তৈরি হচ্ছে। এবং ওই মোমেন্টটুকুর মধ্যেই কিন্তু ওই যে গ্লাসের মধ্যে যখন পেপারটাকে মুড়ে উনি ঢুকিয়ে দিচ্ছেন জলের গ্লাসের মধ্যে, সেইখানেই কিন্তু অরিন্দমের বলা কথাগুলো আবার হারিয়ে যাচ্ছে, জনসমকক্ষে আর কখনো আসছে না। ওই যে ছায়ার জগতে উনি রয়ে যাচ্ছেন, এবং উনি যখন নামছেন, উনি সেই ছায়ার জগতের মানুষটা হিসেবেই রয়ে যাচ্ছেন, সেই নায়ক হিসেবে রয়ে যাচ্ছেন। এটাই নায়ককে একটা অনবদ্য সৃষ্টি করে তোলে। এই ডিসিশনটা, একটা ছোট্ট ডিসিশন, এটা কিন্তু চেঞ্জ হলে অনেক কিছু হয়ে যেতে পারতো, ছবিটা আরও লম্বা হতে পারত, কিন্তু এই একটা ছোট্ট ডিসিশন ছবিটাকে ওই একটা রাত্রির গল্প বানিয়ে রেখে দেয়। এবং একটা ছোট্ট অদ্ভুত বিষয়, যখন শর্মিলা ঠাকুর চলে যাচ্ছেন, শর্মিলা ঠাকুর কিন্তু আর ঘুরে দেখছেন না, তখন কিন্তু উত্তম কুমার ওকে খুঁজছেন, আবার সেই একাকিত্বের যে ইয়েটা ওখানে ফিরে আসছে, এত লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার নিজের বলতে কেউ নেই এখানে, তাই উনি শর্মিলা ঠাকুরকে খুঁজছেন ওখানে। ওই যে একাকিত্বটা চশমার মধ্যে দিয়ে ফোটানো হলো, এটা অনবদ্য। এবং সত্যিই একটা ম্যাটিনি আইডলের এরকম ডিকনস্ট্রাকশন ভাবা যায় না। এবং এখানে যে অন্যান্য যে চরিত্রগুলো, সেটাও কীরকম অদ্ভুত, মানে ওই যে ওয়ার্ল্ডলি বিষয়ের মধ্যে সবাই কীরকম ট্র্যাপড। সে কামু মুখার্জির চরিত্রটা হোক, যে তার বউকে মানে একজন অন্য লোকের কাছে সিডিউস করানোর জন্য পাঠাতে চাইছে, তখন এবং তার বউ যখন বলছে আমি সিনেমায় নামবো, তখন তাকে বলছে তুমি সিনেমায় কেন নামবে। সেটা একটা যেমন জিনিস, মানে প্যারালালি ওই যে ভদ্রলোক, যিনি এত বড় একজন মাপের মানুষ, তার বউ আছে, সব আছে, কিন্তু সে ওই লোকটার বউকে যতক্ষণ না দেখছে ততক্ষণ সে কিছুতেই রাজি হচ্ছে না লোকটার সাথে বিজনেস করার জন্য। আবার অ্যাট দ্য সেম টাইম ওই যে বাবা, যে ডাব্লিউ মানে সত্য বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা ডাব্লিউ চালাচ্ছে, সেও, মানে এরা সবাই এই ওয়ার্ল্ডলি ফ্যাসিনেশনের মধ্যে কোথাও একটা অত্যন্ত প্রফেশনাল জায়গায় কিন্তু সবাই বন্দি হয়ে আছে। সময়টাই, এটাই অদ্ভুত ব্যাপার, মানে সময়টা। এবং এরা সব বড় বড় লোক, এরা কেউ কেউ আবার বলছে আমি বাম দিকে ঝুঁকি, এরকম সব অদ্ভুত সব জিনিসপত্র রয়েছে, কিন্তু ওই ওয়ার্ল্ডলি ফ্যাসিনেশনের মধ্যে, ওয়ার্ল্ডলি পৃথিবীতে এরা সবাই কোথাও নিজেদের অত্যন্ত প্রফেশনাল জায়গায় ট্র্যাপড। এদের কারুরই কোনো ইমোশনাল কোনো মানে কোনো ইমোশনাল একটা ইনভেস্টমেন্ট কারুর প্রতি নেই, ইভেন নিজের স্ত্রীর প্রতিও নেই। সবার সঙ্গে একটা প্রফেশনাল এর মধ্যে ট্র্যাপড। তার মধ্যে নায়ক মানে উত্তম কুমার অদিতির সাথে, অদিতি তো চরিত্রটার নাম মনে পড়ছে না, যাই হোক আমি ভুল বলতে পারি, তার মধ্যে উত্তম কুমার শর্মিলা ঠাকুরের যে চরিত্রটা, তার সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলছে ওই ট্রেনের মধ্যে। এবং সেই বন্ডিংটা যে প্রফেশনাল নয় ইমোশনাল, সেটা তখন তৈরি হলো যখন শর্মিলা ঠাকুর ওই কাগজটাকে ছিঁড়ে ওর মধ্যে ফেলে দিল। তখন একটা প্রফেশনাল বন্ডিং, একটা ইমোশনাল বন্ডিং হয়ে গেল। কারণ উত্তম কুমার নিজের দিক থেকে হি ওয়াজ ইমোশনালি অ্যাটাচড, হি ওয়াজ টেলিং অল দিস থিংস ফ্রম এন ইমোশনাল পার্সপেক্টিভ। কিন্তু শর্মিলা ঠাকুর তো হি ওয়াজ অ্যাট ফার্স্ট লিসেনিং টু ইট ভেরি প্রফেশনালি, সেখানে কিন্তু ওই প্রফেশনাল জায়গাটা রয়েছে। কিন্তু যখন উনি ছিঁড়ে ফেললেন, তখন অ্যাজ এ হিউম্যানিস্ট
সত্যজিৎ রায় ট্রিয়াম্ফড, এবং সেখানেই ওই ইমোশন টুক ওভার প্রফেশনালিজম। তো ওটা কিন্তু খুব রিয়েলিস্টিক জিনিস নয়, কিন্তু ইট ওয়ার্কড ওভার দেয়ার, এবং ইট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ফিল্ম অ্যাকচুয়ালি। ওই জায়গাটা, ওই একটা ছোট্ট আনরিয়েলিস্টিক জিনিস, ইট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ফিল্ম, এবং দ্যাট ইজ হোয়াট মেক্স নায়ক সাচ আ লাইক ব্রিলিয়েন্ট ফিল্ম। মানে এবং নায়ক ইজ নট জাস্ট উত্তম কুমার, নায়ক ইজ অল অ্যাবাউট দ্য ইটস অ্যাবাউট অল দ্য ক্যারেক্টার্স অ্যারাউন্ড হিম, এভরিওয়ান। মানে ফ্রম দ্যাট লিটল গার্ল যার সাথে সে যার তার প্রতি প্রথমে একটা নর্মাল কনভারসেশন হচ্ছে এবং পরে সে ভয় পেয়ে যাচ্ছে তাকে দেখে মদ খাওয়ার পরে, টু মানে এবং তারও সেও যখন ওই লোকটাকে দেখে ভয় পাইয়ে মজা পাচ্ছে উত্তম কুমার অ্যাজ এ ক্যারেক্টার, সে ওই লোকটাকে মদ খেয়ে সেই লোকটার কাছে গিয়ে সে মজা পাচ্ছে, কিন্তু বাচ্চাটা যখন তাকে দেখে ভয় পাচ্ছে তার কিন্তু সেটা ভালো লাগছে না। অদ্ভুত। পার্সোনালি ফিল করি যে নায়ক নিয়ে যে পরবর্তীকালে যে ছবিটা হয়েছিল, সৃজিত মুখার্জি বানিয়েছিলেন অটোগ্রাফ বলে, সেই ছবিটা ইট নেভার কানেক্টেড উইথ মি ইমোশনালি অ্যাজ মানে মানে এবং ইট ইজ নট মানে ওটার মধ্যে কোনো দার্শনিক জায়গাই নেই এই ছবিটার মধ্যে, যে দার্শনিক ডিকনস্ট্রাকশনটা নায়ক করতে সক্ষম হয়েছিল। এবং ইভেন এবার আমি যদি ওই কন্টেম্পোরারি যে দুটো ছবির কথা বললাম, যার একটা ছবির ইনফ্লুয়েন্স যেটা খুব বিশালভাবে থাকার মানে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে বার্গম্যানের ওয়াইল্ড স্ট্রবেরিজ, আরেকটা হচ্ছে ফেডরিকো ফেলিনির 8.5। এই দুটো ছবির থেকে কিন্তু নায়ক অ্যাজ আ ফিল্ম অনেক বেশি এন্টারটেনিং। তার মধ্যে হিউমার রয়েছে ছবিটার মধ্যে নিজস্ব একটা, তার মধ্যে একটা মানে কথায় নেই, কিন্তু মাঝে মধ্যেই একটা উত্তম কুমারের নিজস্ব যে সেন্স অফ হিউমার, সেটা যেন কোথাও গিয়ে অরিন্দমের চরিত্রটার সাথে খাপ খেয়ে গেছে, এবং সেটা কি অনবদ্যভাবে সত্যজিৎ রায়ের সেন্স অফ হিউমারের সাথেও মিলে যাচ্ছে, এবং সেটা অনবদ্যভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ হতে ফিরে আসছে। ইভেন বীরেশের চরিত্রটা, এটার কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম, বীরেশের যে চরিত্রটা, এটার যে একটা অনবদ্য একটা পে অফ, যে বীরেশ তার কাছে আসছে পরে, কিন্তু সেও আসছে একটা প্রয়োজনে। মানে তার যে বন্ধু ছিল বীরেশ, সে বন্ধুত্বটাও কোথাও গিয়ে একটা প্রফেশনালিজমের জায়গা নিয়ে নিয়েছে, ইমোশনগুলো কোথাও গিয়ে পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছে। তো এইটা একটা মানে অনবদ্য জিনিস আর কি। মানে একটা মানুষ সে যখন তার পজিশন চেঞ্জ হয়ে যায়, সে কিভাবে পাল্টে যায়, এবং নোয়ান্সড ওয়েতে আসছে জিনিসপত্রগুলো কিন্তু, এবং ডায়ালগস এত অনবদ্য ছবিটার। মানে আমি সংলাপের কথা সত্যজিৎ রায়ের ছবিতে আলাদা করে বলার কোনো মানে হয় না, সংলাপ সত্যজিৎ রায়ের ছবিতে সবসময় খুবই ক্যাজুয়ালি আসে, কিন্তু প্রত্যেকটা সংলাপেরই কিছু না কিছু একটা ওয়েট আছে, প্রত্যেকটা সংলাপেরই একটা ব্যাকগ্রাউন্ড রেফারেন্স আছে, মেটাফরিক্যাল রেফারেন্স আছে, যেটা খুব ইন্টারেস্টিং আর কি আমার মনে হয় সত্যজিৎ রায়ের ছবির সংলাপের ক্ষেত্রে, এবং সেটা সব ছবিতেই ঘুরে ফিরে আসে। তো এটাই, এবং প্রচণ্ড একটা এন্টারটেনিং ছবি আমি মনে করি, এবং আপনি দেখবেন যে ইট ওপেন্স ভেরি স্লোলি বাট গ্র্যাজুয়ালি টেকস অফ। মানে যখন ফ্ল্যাশব্যাক আসছে, মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে, আবার ফ্ল্যাশ ফরওয়ার্ড হচ্ছে, ম্যাচ কাট হচ্ছে, এই যে ঘড়ির সাথে ম্যাচ কাটটা হলো, এই যে ছোট ছোট হাতের সাথে একটা ম্যাচ কাট হলো, যখন উনি আই উইল গো টু দ্য টপ বলছেন, তারপরেই হাত থেকে ক্যামেরাটা পিছিয়ে আসছে, এই যে এডিটিংয়ের মধ্যে দিয়ে অনেক বেশি এন্টারটেনিং একটা ছবি হয়ে উঠছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় হলিউড টেকনিক্স আছে, এর মধ্যে কিছু কিছু জায়গায় এই যে সুইডিশ টেকনিকগুলোও রয়েছে, মানে ড্রিম সিকোয়েন্সের মধ্যে দিয়ে যেভাবে উনি ঢোকাচ্ছেন, জার্মান এক্সপ্রেশনিজম রয়েছে, বাট এর মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, সত্যজিৎ রায়ের নিজস্ব ইউনিকনেস, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যে একটা ফ্রেশনেস আছে, নিজস্ব একটা ফ্রেশনেস আছে, সেটা কিন্তু মানে খুব মানে স্নিগ্ধভাবে বিদ্যমান ছবিটার মধ্যে, ওই যে হিউমারটা। তো সেই জায়গা থেকে নায়ক একটা অনবদ্য ছবি, এবং ছবিটা নিয়ে আমি যদি এখন মানে বলতেই থাকি কথা বলা শেষ হবে না। তো আমি মূলত চেষ্টা করলাম যে নায়কের একটা ফিলোসফিক্যাল ব্রেকডাউন করার। এবার যা বাদ গেল, কি বাদ না গেল, সেটা আপনারা ডিসাইড করবেন, এবং
আমি এখনো মনে করি যে অ্যাজ অ্যান অ্যাক্টার উত্তম কুমারের যে প্রেজেন্স নায়কে, মানে আমি নায়ক হলেও দেখলাম, কলকাতায় গেলাম যখন, তখন একটা মানে অরা ভদ্রলোকের, সেইটা আনম্যাচেবল অরা। ইভেন ওই যে জায়গাটা যখন পেন প্রথম শর্মিলা ঠাকুরের সাথে উত্তম কুমারের সাক্ষাৎ হচ্ছে এবং উনি অটোগ্রাফ চাইছেন, এবং উত্তম কুমার অটোগ্রাফটা দিতে গিয়ে উনি দেখলেন যে পেনের কালিটা ফুরিয়ে গেছে। পেনের কালি ফুরিয়ে গেছে, কি হবে? সত্যজিৎ রায় ভাবছেন কাট করতে হবে, এ বাবা পেনের কালি, পেনে তো কালি নেই। উত্তম কুমার কিন্তু কাট করতে দিলেন না, উত্তম কুমার কিন্তু খুব অনায়াসে ফাউন্টেন পেনটা জলের মধ্যে চুবিয়ে নিয়ে সাইন করে দিলেন। এটা খুবই একটা এটা খুবই একটা ফেমাস গল্প, এটা আমি আবার আপনাদের কাছে রিপিট করলাম আর কি বলা যেতে পারে। তো এটাই হচ্ছে উত্তম কুমার, এটাই হচ্ছে উত্তম কুমার। হি ইজ নট জাস্ট মেইন স্ট্রিম অ্যাক্টার যে শুধু একটা সার্টেন ধরনের রোল করে নিজের গোটা জীবনটা তৈরি করেছে। হি ইজ নট জাস্ট দ্যাট, হি ইজ আ স্পন্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস জিনিয়াস। মানে এই ইম্প্রোভাইজেশন একজন স্পন্টেনিয়াস ইনবর্ন অ্যাক্টর না হলে তৈরি হয় না। এবং এই জিনিয়াসকে রেকগনাইজ করার জন্য একজন জিনিয়াসের প্রয়োজন, যেটা সত্যজিৎ রায় আর কি। এবং এরপরে যদি আপনি সত্যজিৎ রায়ের ফিল্মোগ্রাফি দেখেন, উনি অনেক বেশি পলিটিক্যাল হয়ে যাচ্ছেন। উনি গুপেন বাঘাবাইন বানাচ্ছেন, অরণ্যের দিনরাত্রি অনেক বেশি পলিটিক্যাল। সেখান থেকে এর আগে উনি 2 বানিয়েছেন, যেটা খুব পলিটিক্যাল একটা ছবি। আবার আপনি যদি অ্যাজ মানে একটা বাচ্চাদের ছবি হিসেবে দেখতে চান, সেভাবেও দেখতে পারেন। গুপিগাইন বাঘাবাইন খানিকটা তাই। তারপরে 1981 সালে উনি সাদগাতি বানাচ্ছেন, যেটা অত্যন্ত পলিটিক্যাল। সেখান থেকে আবার উনি আরেকটা ট্রানজিশন ফেজে আসছেন, যেটা হচ্ছে ঘরে বাইরে। ঘরে বাইরের পর উনি আবার নিজের ওল্ড ম্যান ট্রিলজিটা বানাচ্ছেন, যেটাকে আমরা বলি শাখা প্রশাখা, গণশত্রু, আগন্তুক। এই হচ্ছে মানে এটা আবার একটা অন্য ফেজ। তো সেই ফেজের একটা এটা হচ্ছে ফার্স্ট ফেজের পর যে সেকেন্ড ফেজ শুরু হওয়ার আগের একটা ট্রানজিশন ফেজের এই ছবিটা নায়ক। এবং আমি মনে করি ইট ইজ আ ভেরি ভেরি পলিটিক্যাল ফিল্ম অ্যাজ ওয়েল। মানে এর মধ্যে ইন্ডাস্ট্রির ছোট ছোট যে জিনিসপত্র সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, যেখানে এই মুকুন্দ লাহিড়ির চরিত্রটা, সে আসছে ফিরে। এই যে ওল্ড ভার্সেস নিউ এর গল্পটা আমি আপনাদের আগেও বললাম, এসে বলছে মরা হাতি প্রবাদ তাকে মিথ্যে। তো সেটা কিন্তু ইন্ডাস্ট্রির যে ক্রূরতাটা, সেটাও কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে ছবিটার মধ্যে দিয়ে। অনেক কিছু মানে সাধারণ ছবি কোনো অ্যাঙ্গেল থেকেই হয়ে উঠছে না আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অত্যন্ত পার্সোনাল, অত্যন্ত পলিটিক্যাল, মেটা, এবং তার সঙ্গে ফিলোসফিক্যাল ডিকনস্ট্রাকশন, তার সঙ্গে একটা অনেক মেটাফরিক্যাল এলিমেন্টস ঘুরে ঘুরে আসছে। তো একটা অসাধারণ ছবি নায়ক। এবং তাই জন্য আজকে 2 মে অনেক ছবি নিয়ে আলোচনা করা যেত, অনেক রকমভাবে আলোচনা করা যেত, অনেক রিসার্চ করে আলোচনা করা যেত, কিন্তু আমি আমার পার্সোনাল জায়গা থেকে আলোচনা করলাম আপনাদের সাথে, কারণ আজকে 2 মে। এবং আমার সত্যজিৎ রায়ের প্রতি ফ্যাসিনেশন কোন লেভেলের সেটা আমি আপনাদের এখন কথায় বোঝাতে পারবো না। ছোটবেলা থেকে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে ওনার প্রতি আমার। সেটার ওনার ছোট গল্প পড়া থেকে শুরু করে, ওনার সিনেমা, ছোটদের সিনেমা দেখা থেকে শুরু করে, তারপরে ওনার আঁকা দেখা থেকে শুরু করে, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম পড়া থেকে শুরু করে, সব জায়গা থেকে মানে প্রতি ক্ষেত্রে ওনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছে। তারপর উনি আমার মেইল আইডিতেও চলে এসেছেন, সব জায়গাতে আছেন। এবং আমার জীবনে একটা বিরাট জায়গা জুড়ে উনি রয়েছেন। এবং আপনি যদি আমার নিজের ছবি দেখেন, এখানে আমার নিজের ছবির কথা বলার খুব একটা ঠিক হচ্ছে না, বাট স্টিল আমি বলছি, দেখবেন আমার ছবির মধ্যে ওনার ইনফ্লুয়েন্স খুব নোয়ান্সড ওয়েতে ঘুরে ফিরে চলেই আসে। সে যন্ত্র বলুন, সে মুখোমুখি বলুন, আমার ছবির মধ্যেও ওনার ইনফ্লুয়েন্স চলে আসে। যাই হোক, তো এইসব উল্টোপাল্টা কথা আর বলবো না বেশি। তো আজকে 2 মে, সত্যজিৎ রায়ের জন্মদিন। আপনারা সারাদিন সত্যজিৎ রায়ের ছবি দেখুন। এখন তো সন্ধে হয়ে গেছে, যাই হোক, সারা সন্ধে যেটুকু সময় বাকি আছে সত্যজিৎ রায়ের ছবি দেখুন। খুব ভালো থাকবেন। আমাদের এপিসোড আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দিন। আর এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দেবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।